ফাইনালি দিদিয়র দেশম তার প্রতিশোধটা নিয়েই নিল। আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম তো নিশ্চয়ই আপনারা সেই 2022 সালের 18 ডিসেম্বর থেকেই জানেন, কোলো মুয়ানি, যার মিসের কারণে পরপর দ্বিতীয়বারের জন্য ফ্রান্স বিশ্বকাপটা জিততে পারল না। আর ওই মিসের কারণেই কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপটা জিততে পারছে। সেই প্রতিশোধটা উনি মনে মনে রাগটা পুষে রাখছিলেন, সেই প্রতিশোধটা বর্তমানে এই স্কোয়াডে যখন তিনি তাকে রাখলেন না, তখনই তার প্রকাশটা পেল যে আসলে তিনি তার প্রতিশোধটা নিয়েই নিলেন। যাই হোক, দিদিয়ের দেশম ইতোমধ্যে 26 জনের ফ্রান্সের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করছে। 26 সালে ওয়ার্ল্ড কাপের জন্য 26 জনের স্কোয়াড, কি কোইন্সিডেন্স তাই না? সব দলই সেইটাই করবে। যাই হোক, আমরা দেখতে পাব, এখন একটু তাদের স্কোয়াডটা দেখে নিব। স্কোয়াডে তিনি 3জন গোলরক্ষককে রাখছেন। 3জন গোলরক্ষক, একজন আছে ব্রাইস সাম্বা, তিনি রেন্সে খেলেন। তারপর আছে মাইক ম্যাগনেন, এসি মিলানে খেলেন। আর রবিন রিজার আরসি লেন্সে খেলেন। এখন এই যে 3জন গোলরক্ষক থেকে নিয়মিত আসলে কে হবেন, আসলে হয়তোবা সাম্বার কথা মনে হতে পারে। এখন দেখা যাক, দেশম তো আসলে আলাদাভাবেই চিন্তা করেন, 3জনের যে কোনো একজনকে উনি শুরু করাইতে পারেন। ডিফেন্ডার, এই ডিফেন্ডারের এখানে তিনি যে নামগুলো রাখছেন, প্রথমে আছে মালো গুস্তো, চেলসির ডিফেন্ডার, আপনারা সবাই তাকে চেনেন, নিয়মিত যারা ইপিএল দেখেন তারা তাকে চেনেন। এরপর আছে লুকাস ডিগনি, অ্যাস্টন ভিলাতে খেলেন। এরপরে আছে ডায়াট উপামেকানো, তিনি তো ডেফিনেটলি শুরু 11টাই ডিজার্ভ করেন অবভিয়াসলি। এরপর আছে উইলিয়াম সালিবা, আর্সেনাল। ও ম্যান, এই দুইজনকে তো রাখবেনই স্টার্টিং 11-এ। দুজন যদি কোনো সমস্যা না হয় এই দুজনকে রাখবেন। আদার্স যারা আছে তাদেরকে হয়তোবা এখানে তিনি সাবস্টিটিউশন নামাবেন। এরপরে আছে কি ইব্রাহিমা কোনাটে, লিভারপুলের কোনাটে। এরপরে আছে জোস কুন্ডে, বার্সার। এরপর আছে হার্নান্দেজ, যে ব্রাদার্স, থিও হার্নান্দেজ আর লুকাস হার্নান্দেজ। থিও হার্নান্দেজ খেলেন হচ্ছে আল হিলালে, আর লুকাস হার্নান্দেজ খেলেন পিএসজিতে। এখন দেখা যাক কাকে রাখেন। এই 26 জন যেহেতু দিয়েছেন, এখান থেকে আসলে অল্টারনেটিভ ভাবে খেলানো যাবে। এরপর আছে ম্যাগনেন্স ল্যাক্রোইক্স, এই হলো ডিফেন্ডার, মোট 9 জন ডিফেন্ডার রাখছেন। এরপরে আমরা যাব মিডফিল্ড, এই মিডফিল্ডে 6 জন মিডফিল্ডারকে রাখছেন। এই মিডফিল্ডে আসলে তিনি সারপ্রাইজিংলি কামাভিঙ্গাকেই রাখেন নাই, তিনি তার ব্যাখ্যা অবশ্যই দিয়েছেন। দেশম আজকে ব্যাখ্যাটা দিয়েছেন, ব্যাখ্যাটা হলো এমন যে তিনি গত সিজনে অনিয়মিতর কারণে এবং ইনজুরিতে থাকার কারণেই আসলে তাকে এই বিশ্বকাপে রাখা হয় নাই। তো দেখে আসি আমরা আসলে কারা আছে এখানে। আসলে জাইরে এমিরে, পিএসজির প্লেয়ার, অসাধারণ। এরপর চুয়ামিনি, রিয়াল মাদ্রিদ, আপনারা সবাই চেনেন তাকে, 2 দিন আগে কি বক্সিং ডিসিশন করছে। এরপর আছে এনগোলো কান্তে, এই কান্তের ব্যাপারে আসলে আজকেই দেশম কথা বলছেন যে তিনি একজন খুবই পরিশ্রমী প্লেয়ার এবং উনি দলে থাকলে নাকি দলের একটা আলাদা স্টামিনা ফিরে পায় দল। এখন বিশ্বকাপের মতো আসরে তার এক্সপেরিয়েন্সটাও কাজে লাগাতে চান। তো আসলে দেখা যাক, কান্তে তো আসলে ভালো একজন প্লেয়ার, ভালো মনের একজন মানুষ, আমরা দেখতে পাবো। এরপরে আছে আদ্রিয়ান রেবিয়ট, ইনি এসি মিলানে খেলেন। এরপর আছে রায়ান চেরকি, আসলে রায়ান চেরকিকে আমরা মিডফিল্ডার হিসাবে ট্রিট করি, কিন্তু তাকে তো আসলে আমরা ফরওয়ার্ড হিসেবেই ম্যান সিটিতে দেখতে পাই। যাই হোক, এরপরে আছে মানু কোনে, রোমাতে খেলেন। এই হলো 6 জন। আসলে এইখানে 6 জনের নামটা দেওয়া হয়েছে। এই মিডফিল্ডের থেকে বড় চমক যেটা আছে সেইটা হলো ফরওয়ার্ড লাইন। আমরা জানি ফ্রান্স বিশ্বের 1 নাম্বার দল বর্তমানে। এখন তারা শিরোপা অন্যতম দাবিদার হিসাবে আসলে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে যাচ্ছে। এই যে দাবিদার, এই দাবিটা আসলে মূলত ফরওয়ার্ড লাইনের কারণে। কারণ এই ফরওয়ার্ড লাইনে কিন্তু বিশ্বের বাঘা বাঘা যে ক্লাব, প্রত্যেকটা ক্লাবেই ওই ফ্রান্সেরই একটা করে ফরওয়ার্ড লাইনের লোক, মানে ফুটবলার আছে। তো আপনারা ইতোমধ্যে কিছু নাম জানেন, তার মধ্যে আমরা আর একবার একটু বলি। প্রথম নামটা অবশ্যই উসমান ডেমবেলে, পিএসজির আসলে বলা যাবে না। উনি কিন্তু গতবার ব্যালন ডিওর জিতছে, এবারও মানে 1 নাম্বার পজিশনে আছেন। দেখা যাক যদি উনি ইউসিএল জিততে পারেন এবং বিশ্বকাপে কিছু একটা ভালো করে দেখাতে পারেন। জানি সেমিফাইনাল খেললেও আসলে তার
চ্যাম্পিয়ন লিগ যদি জিতে যায় তাহলে তার ব্যালন ডিওর জেতার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। এরপর আছে মার্কাস থুরাম, ইন্টার মিলানের সেই মার্কাস থুরাম নাম্বার 9। আসলে লাউতারোর সঙ্গে সেই একটা জুটি দিয়ে ওনারা কিন্তু মানে পারফরমেন্স সেই বলার কিছু নাই। ক্লিয়ান এমবাপ্পে, রিয়াল মাদ্রিদ, আসলে যার পিছনে এত খরচ করলো, আসলে যাকে বলা হয় ক্লাবের জন্য কুফা পর্যন্ত, যাই হোক, আর ন্যাশনাল টিমের জন্য ইনি আসলেই একখান জিনিস। এক আর্জেন্টিনারেই কিন্তু 2018 সাল আর 2022 সাল দুইটা ম্যাচ পাইছে আর্জেন্টিনার সাথে, দুইটাতে আর্জেন্টিনা ধরাই দিছে একাই। ওকে, পরে আমরা দেখবো মাইকেল অলিজে, বায়ার্নের, আসলে এই এক একটা নাম বলতেছে আর মনে হচ্ছে এক একটা ক্লাবকে এরা মানে রিপ্রেজেন্ট করতেছে, মনে হচ্ছে এরা যখন মাঠে নামবে এক একটা ক্লাব নিয়েই মাঠে নামবে। ওয়াও। এরপরে আসেন জিন ফিলিপ মার্তেতা, আর্তেতা না কিন্তু মার্তেতা, ইনি ক্রিস্টাল প্যালেসের ফরওয়ার্ডার। ডিজাইরে দি দুয়ে, পিএসজির নিয়মিত মুখ, এবং মানে কি বলা যায় এরকম একজন ফরওয়ার্ড লাইনের লোক যদি আপনার টিমে থাকেন তাহলে তো আপনি ধন্য হবেন। কিন্তু আসলে বলা যায় এই দুয়েকে আপনি স্টার্টিং 11 রাখতে পারবেন না। ইনাকে হয়তো বা আপনাকে সাবস্টিটিউট হিসেবে নামাইতে হবে, কারণ পিএসজির টিম তো এখানে আপনি নামাচ্ছেন না। আপনি ওসমান দেমবেলেকে খেলাবেন, আপনি এমবাপ্পেকে খেলাবেন, আপনি যদি মাইকেল ওলিজেকে খেলান, আবার রায়ান চেরকিকে যদি মিডফিল্ডার হিসেবে ওখানে ফলস 9 বা এই ডান পাশে যদি খেলাই দেন, তাহলে বলেন তো এখানে আপনি ওই দুয়েকে কোথায় খেলাবেন, থুরামকে কোথায় খেলাবেন? যাই হোক, এরপরে আছে ম্যাগনেস অ্যাকিলোচে, মোনাকোতে খেলেন। আর লাস্ট ওয়ান বারকোলা, পিএসজি ম্যান। এই বারকোলা কিন্তু পিএসজিতে আসলে সাবস্টিটিউট হিসেবে নামেন। ইনি বর্তমানে এখন ক্লাব চেঞ্জ করার চিন্তা করতেছেন, কারণ তার গেম টাইম দরকার। আসলে পিএসজিতে যে রোলে তিনি খেলেন হয়তোবা তিনি ফ্রান্সের বিশ্বকাপে ওই রোলটাই প্লে করবে। এখন এই যে টোটাল আসলে 26 জনের লিস্ট, এইটা এমন একটা লিস্ট যেটা অন্য যে কোনো দলকে আসলে মানে বুকে কাঁপন ধরাই দিতে পারে। আপনারা যাই হোক, আপনারা কমেন্টে জানাবেন যে আসলেই দিদির দেশম কি ওই 22 সালে বিশ্বকাপের প্রতিশোধের জন্যই কি কোলোমুয়ানিকে রাখলো না কিনা, একটু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট টিমের কোনো একটা বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ।